দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24 এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিশ আলম। অবর্ণনীয় কষ্ট সঙ্গী করে বানের পানির সাথে লড়ছে চট্টগ্রাম অঞ্চলের 9.25 লাখ মানুষ। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। সময় যত গড়াচ্ছে দুর্গত এলাকায় বাড়ছে হাহাকার। ঘরে ঘরে যেন দুর্বিষহ এক পরিস্থিতি। প্রশাসন চেষ্টা চালালেও এমন অনেক এলাকা আছে যেখানে এখনো পৌঁছেনি ত্রাণ বা সহায়তা। সবচেয়ে বেশি নাজুক সাতকানিয়া, বাঁশখালী ও চকরিয়ায়। ঘুরে এসে জানাচ্ছেন রনি দত্ত, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। সাতকানিয়া নলুয়া ইউনিয়ন, যতদূর চোখ যায় কেবল থই থই পানি। বোঝার উপায় নেই, পানির নিচে তলিয়ে আছে সড়ক, ফসলি জমি, মাঠ, কবরস্থান, পুকুর। দূর থেকে অনেকটা দ্বীপের মতো লাগছে মানুষের বসতঘর। কোথাও কোথাও সেটিও বোঝার উপায় নেই। এই এলাকায় এনাম খানের বাড়ি। পানি এখন চালা ছুঁই ছুঁই। পরিবার পরিজন নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। তার মতো অনেকের আশ্রয়স্থল প্রতিবেশীর ঘর কিংবা স্বজনদের বাড়ি। আজকে 4-5 দিন ধরে আমরা পানির বন্দি আছি। বর্তমানে আমার মা, বাবা, ভাই, বোন মানে সবাই আরো দূর থেকে আমার আত্মীয় স্বজনরা এখানে নিচে আশ্রয় কেন্দ্রে। এখন ঢুকে অনেক পানি বাবা, এখন বাড়ি দেন মানে 3 দিন ধরে অবস্থা হয়েছে। বেশি পানি উঠছে 2 দিন ধরে। ঘরে ঘরে পানি উঠছে বাবা। এই এলাকার মানে একটা ঘর নেই দে পানি ছাড়া। কেবল নলুয়া নয়, উপজেলার ঢেমশা, আমিলাইশ, কেউচিয়া সহ সব ইউনিয়নের চিত্র এমন দুর্বিষহ। নৌকা ছাড়া চলাচলের কোনো মাধ্যম নেই। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। ধান নষ্ট হয়ে গেছে, মানুষের গরু ছাগল সব চলে গেছে, বুঝছেন। এখানের মানুষ অসম্ভব অসহায়। দিনেতে পানি মুজে আমরা ডুবে থাকছি, খাওয়া দাওয়া চুলা চালা সব ভাঙ গেছে, ঘর বাড়ি গেছে, পানি ডুবে গেছে। তারপরে খানা লনার বিদ্যুৎ, এই যে আমাদের খুব সমস্যা। গেল কয়েকদিন ধরে এমন মানবেতর জীবনযাপন করলেও স্থানীয়দের অভিযোগ, খোঁজ খবর নিতে আসেনি প্রশাসনের কেউ। মেলেনি কোনো ত্রাণ সহায়তা। কোনো মেম্বার চেয়ারম্যান এখানে এসে কোনো তদারকি করে নাই। মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। এই যে 4টা দিন ধরে আজকে আমরা এই পানির ভিতরে নিমজ্জিত আছি, এখনো পর্যন্ত আমরা কোন কারণে এখনো পর্যন্ত আমরা ত্রাণ সহায়তা পাইনি। যদিও এলাকাগুলোতে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর কাজ করছে সেনাবাহিনী। এগিয়ে এসেছে কিছু বেসরকারি স্বেচ্ছাসেবী। সাতকানিয়ার মতো একই অবস্থা বাঁশখালী, চন্দনাইশ, লোহাগাড়া সহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়। সেই সাথে বানের পানির সাথে লড়ছে কক্সবাজার ও বান্দরবানের বিস্তীর্ণ এলাকার মানুষ। সব মিলে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 8.5 লাখ। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানবো। প্রথমে চট্টগ্রামের সাতকানিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, চট্টগ্রামের সাতকানিয়ার অবস্থা বেশ নাজুক। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বিশেষ করে জনভোগান্তি, সবকিছু মিলে আমাদের জানাবেন। গতকালকে বিকেল থেকে পানি বাড়তে শুরু করেছে। গতকালকে পর্যন্ত পানি কম ছিল, রাত থেকে পানি বাড়তে শুরু করেছে। আজকে সকাল হয়ে পানি বেড়েছেও কিছুটা, এখন আবার কিছুটা পানি কমার দিকে। স্থানীয়রা বলছেন যদি বৃষ্টিপাত অব্যাহত না থাকে বা বৃষ্টি না হয় বা থেমে যায় সেক্ষেত্রে, এবং উজানের ঢল যদি না নামে তাহলে পানির যে স্তর সেটি কমতে শুরু করবে এবং জনদুর্ভোগ কমে যাবে। এখানে দেখছেন যে আমার পেছনে বেশ কয়েকটি, এই এলাকা, আমি কেউচিয়া এলাকায় আছি এই মুহূর্তে। এখানে বেশ কয়েকটি ব্রিকফিল্ড দেখছেন আপনারা। ব্রিকফিল্ডগুলো প্রায় সবগুলোই ডুবে গেছে। এই ব্রিকফিল্ডগুলোর যে চুল্লি, সেই চুল্লিতে পানি ঢুকে গেছে এবং যদি কাঁচা ইট থেকে থাকে পোড়ানোর জন্য, সেগুলো নষ্ট হয়েছে। এরকম আসলে অসংখ্য কষ্টের গল্প আছে যে নষ্ট হয়েছে, শেষ হয়ে গেছে, ধ্বংস হয়েছে এরকম। আসলে আমরা যদি সাতকানিয়ার জনপদ থেকে জনপদ ঘুরে জনপদ থেকে জনপদে যাই তাহলে প্রত্যেক জায়গাতেই কিন্তু কষ্টের গল্পগাথা। এখানে বিদ্যুৎ নেই, এখানে পানির অভাব, সুপেয় পানির অভাব, খাদ্যের অভাব, এখানে ত্রাণ সহায়তা অপ্রতুল। প্রশাসনের পক্ষ থেকে এখনও সন্তোষজনক ভূমিকা নেওয়া হয়নি। স্বেচ্ছাসেবকরা এগিয়ে আসছেন, শহর থেকে, চট্টগ্রাম নগর থেকে অনেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং স্থানীয় যারা বিত্তশালী, যারা জনদরদি স্থানীয় মানুষজন, তারা অনেকে এগিয়ে এসেছেন এবং ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা যারা রয়েছেন তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন। সামিয়া। ফখরুল, আপনাকে ধন্যবাদ।
দর্শক, এবার আমরা একটু কক্সবাজারে যাব। কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, কক্সবাজারের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আমরা আসলে আজকে সারাদিন চকরিয়ার বদরখালীর বেশ কয়েকটি ইউনিয়নে গিয়েছিলাম। সেখানকার পানিবন্দী মানুষের হাহাকার চিত্র দেখতে পেয়েছি। একই সাথে পেকুয়াতেও গিয়েছি এবং চকরিয়ার যে আরও বেশ কয়েকটি ইউনিয়ন রয়েছে সেখানেও আমরা গিয়েছি। সেখানে দেখে আজকে যেটি দেখা গেছে যে গত 2 দিন ধরে আসলে বৃষ্টিপাত কিছুটা কম হওয়ার কারণে পানি বিভিন্ন এলাকা থেকে প্রায় নেমে গেছে। এখনো কোথাও হাঁটু সমান আর কোথাও কিছু কিছু পানি রয়েছে। তবে যে পানি নেমে যাওয়ার সাথে সাথে যে সেখানকার তাদের ক্ষতচিহ্নগুলো বেশি হচ্ছে, বিশেষ করে তাদের ঘর বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের আসবাবপত্রের ক্ষতি হয়েছে। বিশেষ আশ্রয় কেন্দ্রে যারা গিয়েছিলেন তারা সেখান থেকে এসে বাড়িতে এই মুহূর্তে ওঠার মতো পরিস্থিতি আসলে অনেক জায়গায় নেই। ফলে যে কারণে আমরা যেটি দেখতে পেয়েছি, মানুষের এই মুহূর্তে ত্রাণ সহায়তাটা অত্যন্ত জরুরি। যদিও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা চেষ্টা করছেন, কিন্তু প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকার কারণে সবার কাছে আসলে পৌঁছানো সম্ভব হচ্ছে না, অথবা যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সম্ভবত তাদের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়া সেটি আসলে করছে না। সে কারণে মানুষের মধ্যে এখনো হাহাকার বিরাজ করছে। তারা যেটি চায় যে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে পুনর্বাসন যাবতীয় সহযোগিতা করার জন্য। কিছুক্ষণ আগে আমরা ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি চকরিয়া পেকুয়াতে আসছেন এবং এখানকার বাস্তব পরিস্থিতি তিনি দেখে গিয়ে ঢাকায় রিপোর্ট করবেন, সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন এবং বন্যা পরবর্তী সময়গুলো কিভাবে কাটিয়ে ওঠা যায় সেই বিষয়গুলোও তিনি দেখভাল করবেন এবং এটার জন্য তারা একাধিকবার মিটিং করে সিদ্ধান্ত নেবেন আসলে কি করা যায়। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা পরিস্থিতির খবরাখবর জানছিলাম। চট্টগ্রামে বন্যার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সবকিছু করবে সরকার। প্রধানমন্ত্রী নিজেই সব তদারকি করছেন। সকালে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে গিয়ে এমন কথা জানান জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, তারেক রহমান শুধুমাত্র এই সময় আপনাদের মুখে খাবার তুলে দিয়েই তার দায়িত্ব শেষ করবেন না। উনি আপনারা এই বৃষ্টির পানি, বন্যার পানি নেমে যাওয়ার পর যেন আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেন, তার জন্য যেটি করা প্রয়োজন তিনি করবেন, অর্থাৎ পুনর্বাসনের ক্ষেত্রে তিনি কাজ করবেন বলে কথা দিয়েছেন। দর্শক, আমরা খবরের এই পর্যায়ে বন্যা পরিস্থিতির আরো খবর জানবো। চলে যাচ্ছি বান্দরবানে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, সামিয়া, আসলে সকাল থেকে বৃষ্টিপাত হওয়ার পরেও কিন্তু আসলে পানি স্রোতে নামতে শুরু করেছিল। আমরা এখন লক্ষ্য করেছি, আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি আর্মিপাড়া, মেম্বরপাড়া, যে এলাকাগুলো আসলে প্রথম দিকে নির্মাণগুলো প্লাবিত হয়েছিল, এখন কিছুটা পানি নামতে শুরু করছে এই এলাকাতে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, মানুষ সেই যে পানি কমার সাথে সাথে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে। বৃষ্টিপাত না হওয়ার কারণে আসলে মোটামুটি এইটি পরিবর্তন হতে শুরু করেছে। আমরা কথা বলেছিলাম যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদের সাথে, তারা আসলে ফিরে আসার চেষ্টা করছে তাদের যে ঘরবাড়িগুলো পরিষ্কার করার জন্য। আমরা দেখেছি সাঙ্গু নদীর পানি এখন বিপদ সীমা বরাবরই আসলে প্রবাহিত হচ্ছে। তবে সময়ের সাথে সাথে যদি এই পানি নামতে থাকে তাহলে নির্মাণস্থলে যেগুলো প্লাবিত হয়েছে সেগুলো প্লাবিত হওয়া জায়গায় মানুষ আশ্রয়ের কেন্দ্র থেকে চলে আসতে পারবে বলে আমরা মনে করছি। অন্যদিকে আমরা লক্ষ্য করছি দুর্গম এলাকাগুলোতে অনেকগুলো জায়গায় আসলে বেশি যে সমস্ত নির্মাণস্থল রয়েছে সেখানে এখনো পর্যন্ত পানি বন্দী রয়েছে প্রায় 50,000-এর বেশি মানুষ। আমি যেখানটায় দাঁড়াইছি এখানে কিন্তু গতকালকে এবং আজকে দুপুর 1টা পর্যন্ত প্রায় আমার গলা সমান এতটুকু পানি ছিল, সেই পানিটি এখন নেমে গিয়েছে। এখন মানুষ আসলে ধীরে ধীরে পানি নামা শুরু করার কারণে মানুষ তাদের ঘর বাড়িতে প্রবেশ করছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী আছে, যারা পানিবন্দী ছিল নতুন করে প্লাবিত না হওয়া পর্যন্ত, সেই সমস্ত মানুষকে আসলে তারা বিভিন্ন রকমের সহযোগিতা করছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বান্দরবানে প্রায় 6,500 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। সামিয়া, জি, আপনাকে ধন্যবাদ। এবার বাঁশখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মির। ইবেন, বাঁশখালীর পরিস্থিতি কি দেখছেন বন্যার, আমাদের জানাবেন। বাঁশখালীতে এই মুহূর্তে যে ত্রাণ বিতরণ কার্যক্রম, সেই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার জন্যই আসলে এনসিপির যিনি আহ্বায়ক এনসিপি নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, ওনারা এসেছেন। তারা ত্রাণ বিতরণ কার্যক্রম, সেই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেওয়ার জন্য তারা এই মুহূর্তে সনুয়ার যে মাদ্রাসার টিকা এলাকায় যাচ্ছেন, সেখানে যে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেবেন। এর আগে তারা আনোয়ারাতে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। আর এছাড়া
যে বাঁশখালী পরিস্থিতি বলতে গেলে আসলে পরিস্থিতি একেবারেই নাজুক পরিস্থিতি। একে তো রাস্তাঘাটের যে পরিমাণ বেহাল দশা, তার উপর বন্যা, সবকিছু মিলে বাঁশখালীর মানুষের আসলে দুর্ভোগের সীমা নেই। আমরা এনসিপির নেতৃবৃন্দের সাথে একটু কথা বলবো, একটু যদি জানতে চাই আপনাদের এই যে ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় আপনারা কাদেরকে কতটুকু আনতে পারছেন? আমরা এর আগে মহানগর কমিটি থেকে আমরা প্রায় 3 থেকে 4 হাজার মানুষের ত্রাণের ব্যবস্থা করেছি এবং আজকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, এখানে হাসান আবদুল্লাহ এসেছেন এবং নাহিদ ইসলাম এসেছেন। আমরা খুবই প্রত্যন্ত অঞ্চলে, যেখানে বঙ্গোপসাগরের খুবই পাশ ঘেঁষা একটা এলাকায় এসেছি ছনুয়াই, যেখানে খুবই মানবতার জীবনযাপন করছে মানুষজন, যেখানে রাস্তাঘাটের ঠিক নাই, কোনো ঘরের মধ্যে মানুষ নাই, সবাই সাইক্লোন সেন্টারে আশ্রয় নিয়েছে। আমরা এই জায়গার মধ্যে এসেছি এবং আমরা সরকারকে জানাতে চাই যে এখানে বন্যার 3 দিন পরেও এখানে কেন এখনো পর্যন্ত কোন ধরনের সেনাবাহিনী দিয়ে বা নৌবাহিনী দিয়ে ত্রাণ কার্যক্রম কেন চালানো হয় নাই। এবং এই যে আমাদের ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রী, তিনি চট্টগ্রাম শহরে এসে তিনি আবার ফেরত গেছেন। এটা খুবই দুঃখজনক যে তিনি বন্যার্তদের মাঝে আসেন নাই এবং কোনো ধরনের ত্রাণ বিতরণ করেন নাই, কোনো ধরনের লিড দেন নাই তিনি। শুনছিলাম আসলে আমরা যে যানবাহনটি যে ট্রাকে আছি, সেই ট্রাকে মূলত নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ তারা ত্রাণ নিয়ে ট্রাক যোগে যাচ্ছেন। তারা সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলবেন, বানভাসী মানুষ যারা আসলে দীর্ঘ 7 দিন ধরে যারা আসলে পানিবন্দী, সেই পানিবন্দী মানুষের সাথে কথা বলার পাশাপাশি তাদের হাতে ত্রাণ তুলে দেবেন। এরপরে তারা পেকুয়া যাওয়ার কথা রয়েছে, সাতকানিয়া যাওয়ার কথা রয়েছে। সব কিছু মিলিয়ে বলতে গেলে বাঁশখালীর যে পরিস্থিতি সেটি একেবারেই নাজুক। সেই জায়গায় যে পরিমাণ ত্রাণ প্রয়োজন তার আসলে ধারে কাছেও ত্রাণ কিন্তু বাঁশখালীতে পৌঁছায়নি। তো বাঁশখালীর মানুষ আসলে আশায় বুক বেঁধে আছে কখন সরকারি সহায়তা এবং বিত্তবানরা এগিয়ে আসবে আর ত্রাণ সহায়তা যেটি সেটি তৎপরতা বাড়াবে। এই ছিল চট্টগ্রাম। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা চট্টগ্রামের বাঁশখালীর বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। সহকর্মী ইবেন মির যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। জানবো রাঙ্গামাটির বন্যা পরিস্থিতির খবর। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, আমরা জানছিলাম বাঘাইছড়ির অবস্থা অত্যন্ত নাজুক। বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন, সবকিছু মিলে আমাদের জানাবেন। সামিয়া, বাঘাইছড়ি গত 3 দিন ধরে বৃষ্টিপাত না হওয়াতে কিছুটা উন্নতির দিকে, যে পানি কমতে শুরু করেছে। তবে এখনো সবাই আশ্রয়কেন্দ্রে ছেড়ে যায়নি বলে আমরা শুনেছি। মানুষজন বাসায় গিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করে এখনো যেহেতু বাস উপযোগী হয়নি, তারা আবার আশ্রয়কেন্দ্রে ফিরে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন উপজেলার নির্বাহী অফিসার। আমি এই মুহূর্তে রয়েছি রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে। এখানে কিছুক্ষণ আগে এসেছেন যে বিশেষ কমিটি করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। আমরা এখানে জ্বালানি প্রতিমন্ত্রী উনি উপস্থিত রয়েছেন। এখানে সাংবাদিকের সাথে কথা বলবেন, আমরা এখানে উপস্থিত রয়েছি। উনি ব্রিফিং এ যতটুকু জানিয়েছেন, প্রধানমন্ত্রী রাঙ্গামাটি সহ 3 পার্বত্য জেলা এবং চট্টগ্রামের যে ভয়াবহ যে বন্যার আশঙ্কা, বন্যাতে পানিতে প্লাবিত হয়েছে সেগুলোর খোঁজ খবর নিচ্ছেন এবং কিভাবে দ্রুত পুনর্বাসন করা যায় এইসব মানুষকে বন্যা পরবর্তী সময়, সেই বিষয়গুলো নিয়ে এখানকার যে সরকারি দপ্তরগুলো তাদের সাথে আলোচনা করছেন এবং আমাদের সাথে সভা শেষ করে কথা বলবেন বলে তিনি জানিয়েছেন। এছাড়া আমরা যদি একটু বিলাইছড়ির খবর আপনাদের জানাতে যাই দর্শকদের, বিলাইছড়ি গত কয়েকদিন ধরে টানা বর্ষণে সেখানকার ভারোয়া ইউনিয়নের বেশ কিছু গ্রাম তলিয়ে গেছে এবং সেখানে 12,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে সেখানকার যে তীব্র স্রোতের কারণে সেখানে ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হয়নি। তবে আজকে সেখানে নির্বাহী অফিসার স্রোত কমে যাওয়ার কারণে সেখানে যেতে পারছেন, আশা করছেন ওখানে ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হবে। সামি, এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। জি, জিয়াউল হক, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাঙ্গামাটির বন্যা পরিস্থিতির খবর জানছিলাম। অন্যান্য প্রসঙ্গ, চট্টগ্রামে লায়ন্স জেলা গভর্নর মোহাম্মদ কামরুজ্জামান লিটন এবং লেডি গভর্নর রোকেয়া হাসান চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা 315B4 বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে এ উপলক্ষে ছিল জমকালো আয়োজন। সম্প্রতি হংকংয়ে অনুষ্ঠিত লায়ন্স ইন্টারন্যাশনালের 109তম আন্তর্জাতিক কনভেনশনে শপথ নেওয়া উপলক্ষে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন মোসলে উদ্দিন আহমেদ, অপু, লায়ন রূপম কিশোর বড়ুয়া, লায়ন কোহিনুর কামাল। অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।